আর কি লাগানি ভাগানি, কর্তার কাছে লাগাইয়াছে সে নাকি গাঁজা খায়, অথচ সে গাঁজা ছোঁয়ও না কশ্চিনকালে। ফিরিবার পথে ছোট বাজারে রাধাবল্লভ তলা। হাজারী ঠাকুর প্রতিদিন এখানে এই সময় ভক্তি ভরে প্রণাম করিয়া যায়। বাবা রাধাবল্লভ, তোমার চরণে পড়ে আছি ঠাকুর, মনোবাঞ্ছা পূর্ণ করো। পদ্মজির ঝাঁটা খেতে আর পারিনে। ওই কর্তাবাবুর হোটেলের পাশে পদ্মজিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলতে পারি। হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনো আসে নাই। পদ্মজি উনুনে আজ দিয়া কোথায় যেন গিয়াছে। বেচু চকতি দিবানিদ্রা হইতা উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারীকে ডাক দিলেন। শোনো, আজ আমাদের এখানে কজন বাবু খাবেন, কিস্তি করবেন, তারা আমায় আগাম দাম দিয়েও গেলেন, যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন, মনে থাকবে তো? রতন এখনো আসেনি। হাজারীর দুঃখ হইল, বেঁচে চকতি একথা তাহাকে কেন বলিল না যে তাহার হাতের রান্না খুব ভালো। অতএব সে যেন নিজেই মাংস রাঁধে। কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না, সে জানে। অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রম নাই করিয়াছে। রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস হাজারীর মনে আছে। তাহাদের এরশোলা গ্রামে একজন সেকালের প্রাচীনা ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারীর বয়স 9 বা 10 বছর। রান্নায় তার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনামও ছিল। গ্রামের বাইরের অনেক জায়গার লোক তার নাম জানিত। হাজারীর মা তাকে বলিল, খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বলিলেন, আচ্ছা, তোকে বউ একটা জিনিস দিয়ে যাব। কি করে নিরামিষ চচ্চড়ি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব। সেই বৃদ্ধ হাজারীর মাকে এই একটিমাত্র জিনিস শিখাইয়াছিলেন, এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণেই হাজারীর মায়ের নাম ওদিকের 8-10 গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস নিরামিষ চচ্চড়ি, এর মধ্যে আছে কি? কিন্তু একথার জবাব পাইতে হইলে হাজারীর মায়ের হাতের নিরামিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয়, তিনি আর বাঁচিয়া নাই ও বৎসর দেহ রাখিয়াছেন। হাজারীর মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাংস মাছ সবই রাঁধতে ভালো, কিন্তু তার হাতে নিরামিষ চচ্চড়ি এত চমৎকার যে বেচু চকতির হোটেলে একবার যে খাইতে যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেলবাজারে তো অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না। আজও মাংস রান্না রাঁধিবার ভার তাহার উপরেই পড়িল। খদ্দেররা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল, কিন্তু আসলে তাহাতে হাজারীর ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই, খদ্দরের মুখের প্রশংসা ছাড়া। পদ্মজি তাহাকে একটা উৎসাহের কথাও বলিল না, বেচু চকতিও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতে রান্না মাংস তাহার নিজের জন্য তখন আর কিছুই নাই। যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়েছে। তারপরেও সামান্য কিছু যা অবশিষ্ট ছিল পদ্মজি চাটিয়া পুটিয়া লইয়া গিয়েছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তাহার জন্য বিশেষ কিছুই থাকে না, না একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়। মাংস মাছ তো দূরের কথা, বয়স 46 হইলেও হাজারী খাইতে খুব ভালো, খাইতে ভালোবাসে, কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট ভরে না। রাত 12:30 কর্তাবাবু হিসাব মিলাইয়া চলিয়া গিয়াছেন। হোটেলে সে আর মতি চাকর ছাড়া আর কেহ রাত্রে থাকে না। পদ্মজি অনেকক্ষণ চলিয়া গিয়েছে, রাত 10টার পরে সে আর থাকে না কোনোদিনই। মতি চাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামুন ঠাকুর? এত রাত্রে যাত্রা? পাগল আর কি, সারাদিন খেটে আরো সব শখ থাকে। আমি যাব না, তুই যাস তো যা, এসে ভাড়ার ঘরের দরজায় টোকা মারিস, দোর খুলে দেব। মতি চাকর ছোকরা মানুষ, তাহার শখও বেশি। সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাহির হইতে দরজা ঠেলিল। হাজারী উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদ যদু বারজ্যকে দরজার বাইরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। যদু বারজ্যের হোটেলের সঙ্গে তাহাদের রেশারেশি করিয়া কারবার চলে। তিনি এত রাত্রে এখানে কি মনে করিয়া? কখনো তো আসেন নাই। হাজারীর মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদু বারজ্যে একটা হোটেলের কর্তা, সুতরাং হাজারীর কাছে সেও তার মনিবের সমান দরের লোক, একরকম মনিবী। যদু বারজ্যে বলিল, আর কে আছে ঘরে? যদু আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারী ততক্ষণে মনে মনে আকাশ পাতাল ভাবিতেছিল। বিনীতভাবে বলিল, কেউ নেই বাবু, আমি আছি। মতি ছিল ছোট বাজারে যাত্রা দেখিতে গেছে। যদু বারজ্যে বলিল,
চলো ঘরের মধ্যে বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে ঢুকিয়া যদুবরজ্যে বেজচক্রবর্তীর গদিতে বসিয়া একবার চারদিকে চাহিয়া লইয়া বলিল, তুমি এখানে কত মাইনে পাও ঠাকুর? আগে 7 টাকা আর খোরাকি, কাপড় চোপড় দেয়? আগে বছরে 2খানা কাপড়। যদুবরজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিলেন, শোনো, আমার হোটেলে তুমি কাজ করতে যাবে, তোমায় 10 টাকা আর খোরাকি দেব, বছরে 3খানা কাপড় পাবে, ধোপা নাপিত তেল তামাক যাবে। হাজারি দস্তুর মতো অবাক হইয়া গিয়াছিল। কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলতে পারি নে, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে এই হোটেল ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকে আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেজু চক্রবর্তীর সঙ্গে আমি অসরস করতে চাই নে, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারির মাথা যেন ঘুরিয়া উঠিল। কেহ দেখিতেছে না তো? পদ্মজি কোথায় আড়ি পাতিয়া নাই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো। কাল রাত্রিরে এমন সময় আসবেন। যদুবরজ্যে চলিয়া গেল। হাজারি গাঁজা খায় এ খবর একেবারে মিথ্যে নয়, তবে খায় খুব সগোপনে এবং খুব কম। আজ এ ব্যাপারের পরে সে এক কলিকা গাঁজা না সাজিয়া পারিল না। সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায় নাই। খদ্দেরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো। যদুবাবু নিজ বাড়ি বাহিয়া আসিয়াছে তাহাকে 10 টাকা মাহিনের চাকরি, খোরাকি, ধোপা নাপিত দিতে। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারও সঙ্গে মেশে না, সে মিশিতে ভালোবাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে পূর্ণ হইবে না। তাহাকে খাটিতে হইবে, বাজার বুঝিতে হইবে, হিসাব রাখা শিখিতে হইবে। একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলোক সন্ধান সব সংগ্রহ করিতে হইবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাজে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে, সেজন্য চেষ্টা চাই, খাটুনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বেড়াইলে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারের 12 রারির যাত্রা শুনিয়া বেড়াইলে কি হইবে? অনেক রাত, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসবার নামই নাই। দরজা খটখট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়াই বলিল, এখনো ঘুমাওনি ঠাকুর? এখনো জেগে যে? হাজারি গাজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়েছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে যাত্রা দেখলি না? মতি বলিল, যাত্রার আসরে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চলো এক জায়গায় যাবে ঠাকুরমশাই। কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হইলে। তোমার তো কোনোদিনই কোথাও যাওয়া হয়নি। হাজারে বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে যা বুঝিস করগে। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলো না ঠাকুর মশাই, দোহাই, দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়ে দিল। তাহার উচ্চাশা আছে, মতির মতো রাত বেড়াইয়া ফুর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবে না। মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না। বাসনের ঘরে, হোটেলের পিতল কাঁসা থালাবাটি রান্নাঘরের পাশে সিন্ধুকে থাকে। মাজা ঘষার পর রোজ রাত্রে বেজু চক্রবর্তী নিজে দাঁড়াইয়া থাকিয়া সেগুলি গুনিয়া সিন্ধুকে তুলিয়া রাখিয়া চাবি নিজের সঙ্গে করিয়া লইয়া যান। গিয়া শুইয়া পড়িল। হাজারিও বাসনের ঘরে শয়। আজ সে বাইরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখানা পাতিয়া শুইল। যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরি সব জায়গায় সমান। এই হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কে আছে কে জানে। তাছাড়া পেঁচুবাবু তাহার 5 বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাকে ত্যাগ করিয়া যাওয়া কি ঠিক হবে? সে নিজের হোটেলে খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনি বৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধাবল্লভ দয়া করেন, আর অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মজি আসিয়া ডাকিল, হ ঠাকুর, দরজা খোলো, এখনো ঘুম? বাবা,
কুম্ভকর্ণকেও হার মানাবে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেচচক্রবর্তী আসিলেন। দরজায় গদিতে ও ক্যাশ বাক্সে গঙ্গা জলের ছিটা দিয়া ক্যাশ বাক্সের ডালা উপরটা সামান্য একটু গঙ্গা জল দিয়া মার্জনা করিয়া লইয়া পদ্মাজিকে বলিলেন,